এই মন্ত্রীকে আজ অর্জুনের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। তোমার হাত থেকে ওই পিস্তলটা ফেলো, নইলে কিন্তু আজ আমি এই মন্ত্রীকে গুলি করে মারবো। ওই মন্ত্রী রামপ্রসাদ চন্দনের বোনকে স্কুলে চাকরি দেবে বলে ইজ্জত নিতে গিয়েছিল। তার কোনো প্রমাণ আছে? ইন্সপেক্টর বাবু, যদি আপনার বোনের সঙ্গে এরকম ঘটনা ঘটতো তখন কি আপনি প্রমাণ চাইতেন? লাগাও লাগাও ফুটপাতের লটারি। বল তো বিজলি, কালো পানির বিবিটা কোথায়? এইটে এইটে হলো না, হলো না। এইটে সালা, এবারও ভুল করলাম। এবার বল, এবার বল, লাল পানের সাহেবটা কোথায়? লালপানি সাহেব এইটে। এইটে এবারে হলো না। এইটা সত্যি ওস্তাদ, তোমার হাতে জাদু আছে, মানতে হবে। আরে জাদু নয় রে, জাদু নয়, এর নাম টেরে হাত কি সাফাই। কি বুঝলি? হুম, ওস্তাদ তোমার এই ট্রিক্সটা এবার আমি বুঝে গেছি। দাও দাও, কাজটা আমায় দাও, আমি দেখাচ্ছি হাত কি সাফাই। আচ্ছা, গুরুকে মাত দিবে? হ্যাঁ, এই ছি 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 ওস্তাদ, তোমাকে আমি মাত দিতে পারি? আরে মাত দেব আমি পাবলিককে, শুধু তোমার পায়ের ধুলো দাও ওস্তাদ, এই তো দাও। যাও বৎসে, পাবলিকের চোখে ধুলো দিয়ে আজ থেকে তুমি তোমার জীবিকা অর্জন শুরু করো। যাও। দয়া করে আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে ওরা মেরে ফেলবে। দয়া করুন আমাকে, দয়া করে আমাকে বাঁচান। ভবিষ্যতে এই এলাকায় দেখলে না, মুখের জিওগ্রাফিটা পাল্টে দেবো। শালা দিল, শালা নেশাটা চটকে। এত রাত্রে কোথায় যে পাই আমি? তুমি এত রাত্রে এখানে কি করছো? হ্যাঁ, না মানে এত রাতে আমি কোথায় যাই? কেন? যেখান থেকে এসেছিলে সেখানে? এখানে আমার তো কেউ নেই। তা আমি কি করব? বলছিলাম যে আজ রাতটুকুর মতন আমাকে যদি এখানে একটু আশ্রয় দেন, আমি কাল সকাল হলেই চলে যাব। এ তো আচ্ছা উটকো ঝামেলায় পড়লাম। দেখো ভাই, এই বস্তির এই ঘরটায় আমি একা থাকি। এই বস্তিতে আমার একটা সম্মান আছে। কাল সকালে ওর লোকে বলবে অর্জুন দাদার ঘরে একটা মেয়ে ছেলে আছে। না 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 ভাই, আমি এর মধ্যে নেই। নিজের পথ নিজে দেখো। শুনুন, একটা অসহায় মেয়েকে আজ রাতটুকুনের জন্য আপনি আশ্রয় দেবেন না? এখানে তো আমি কাউকে চিনিও না, জানিও না। যদি আবার ওরা আমাকে... এই তো আচ্ছা ঝামেলায় পড়ে গেল। শালা অর্জুন দাদার নরম জায়গায় আঘাত দিয়েছে। শোনো, এই বস্তিতে আমার একটা সম্মান আছে। শুধু আজকে রাতটুকু থাকবে, কাল সকালে একেবারে সোজা এখান থেকে চলে যাবে। এই হচ্ছে আমার সাফ কথা। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি কাল সকাল হলেই চলে যাব। কাল সকাল হলেই চলে যাবে? কি কাল সকাল হলেই চলে যাব। ঠিক আছে, যাও একটা পরিষ্কার জায়গা দেখে শুয়ে পড়ো। কাল সকাল হলে চলে যাবে।
এই যা শালা, কার ঘরে ঢুকে পড়লাম? এ তো আমার ঘর নয়। সরি ভাই, সরি। হ্যাঁ, চলে যাচ্ছে। না, এই জিনিসপত্রগুলো তো সব আমার। ঘরের জিওগ্রাফিকে পাল্টে দিল মাইরি। হ্যাঁ, আমার তুমি কে? এসো, বেরিয়ে এসো। তুমি আমার ঘরে কে বাবা? তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। হ্যাঁ, সেদিন রাতে আপনি তো আমাকে আশ্রয় দিয়েছিলেন। আমি তোমাকে? হ্যাঁ। ও হ্যাঁ, মনে পড়েছে, মনে পড়েছে। তা আমার ঘরের এ হুলিয়াটাকে পাল্টে দিল বাবা। আসলে একা একা সময় কাটছিল না তো, তাই ভাবলাম ঘরটা একটু গুছিয়ে রাখি। গুছিয়ে রাখি? হ্যাঁ, গুছিয়ে রাখি। ভালো, ভালো করেছো, তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। আবার এই ব্রেনটা আস্তে আস্তে খুলছে, ওপেন হচ্ছে আমার এই ব্রেনটা। কাল রাত্রে আমি তোমায় বলেছিলাম যে সকাল হতে আমার বাড়ি থেকে আউট, গেট আউট। যাওনি কেন? যাওনি কেন? হ্যাঁ, কাল নয়, আপনি পরশু রাতে বলেছিলেন। পরশু রাত্রে? তাহলে মাঝখানের একটা গোটা দিন কোথায় গেল বাবা? আমি কি করে জানবো? তা অবশ্য ঠিক, তুমি জানবে কি করে? তোমার তো জানার কথা নয়। কিন্তু কিন্তু আমি যে তোমায় বলেছিলাম যে সকাল হতেই চলে যেতে, তা যাওনি কেন? হ্যাঁ, তুমি যাওনি কেন? না মানে, আপনি তো ঘরে ছিলেন না, আর আমি তালা চাবিও খুঁজে পাচ্ছিলাম না যে ঘরটা বন্ধ করে দিয়ে যাব। ঘর খোলা রেখে চলে যাব, তারপর যদি কিছু চুরি হয়ে যায় তখন তো আপনি আমাকেই চোর ভাববেন। ঠিক, আমি তোমাকে চোর ভাবতাম, ঠিক করেছো। কিন্তু কাল সকালে তুমি আগে যাবে, আমি তারপরে ঘরে তালা চাবি মেরে পকেটে এইভাবে চাবিটা রাখবো। নো কথা নরম চল। হ্যাঁ, তুমি আগে, আমি পরে তালা চাবি। গুড নাইট, গুড নাইট, গুড নাইট, গুড নাইট। শুনছেন? শুনছেন? উঠুন, সকাল হয়ে গেছে। উঠুন, আপনার চা। এবার তাহলে আমি যাই। যাবে কোথায়? আমার ভাগ্য আমাকে যেখানে নিয়ে যাবে। গত রাতে আপনি তো আমাকে বললেন সকাল হলে আমাকে চলে যেতে। দেখো, গত রাত্রে শালা নেশার ঘরে আমি কি বলেছে আমার মনে নেই। পারলে আমায় ক্ষমা করে দিও। তাছাড়া দিনকাল ভালো নয়। তুমি একটা অসহায় মেয়ে, একা একা কোথায় যাবে? যার কেউ নেই তার ভগবান আছে। যেরকম এই দুটো দিন আপনি আমাকে আশ্রয় দিলেন। দেখো, আমার উপর যদি তোমার ভরসা থাকে, বিশ্বাস থাকে, যতদিন না তোমার অন্য কোনো জায়গায় থাকার ব্যবস্থা হচ্ছে, ততদিন যদি তুমি আমার এখানে থেকে যাও, তাহলে বুঝবো যে তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো। থেকে যাও, থেকে যাও। ইন্সপেক্টর অর্জুন দাদা, আমাদের বস্তির ছেলে চন্দনকে বিনা অপরাধে ধরে এনেছেন কেন? সেই কথার জবাব কি তোমায় দিতে হবে? তুমি কে?
আমি স্বাধীন ভারতবর্ষের নাগরিক, জবাব তো তোমাকে দিতেই হবে, কি বলো? আমি তোমাদের সবাইকে সাবধান করে দিচ্ছি, থানার ভেতরে কোনো রকম হুজ্জুতি আমি পছন্দ করব না। আমি কিন্তু সবাইকে অ্যারেস্ট করতে বাধ্য হব। হ্যাঁ ইন্সপেক্টর, এটা থানা, তোমার এরিয়া, তাই রোয়াব তুমি দেখাতে পারো, কিন্তু একটা গরিব ছেলেকে বিনা দোষে আটকে রেখে তুমি ভালো করোনি। বিনা দোষে আটকে রাখা হয়নি, ও মন্ত্রী রামপ্রসাদ বাবুকে মারতে গেছিল। কেন মারতে গেছিল সেটা তুমি জানো? ওই মন্ত্রী রামপ্রসাদ চন্দনের বোনকে স্কুলে চাকরি দেবে বলে ইজ্জত নিতে গিয়েছিল। তার কোনো প্রমাণ আছে? ইন্সপেক্টর বাবু, যদি আপনার বোনের সঙ্গে এরকম ঘটনা ঘটতো তখন কি আপনি প্রমাণ চাইতেন? আমি কোনো কথা শুনতে চাই না। ওর বিরুদ্ধে অ্যাটেম্প টু মার্ডারের চার্জ আছে, কাল ওকে কোর্টে চালান করা হবে, সেখানেই ওর বিচার হবে। এখন তোমরা ভিড় হাঁটাও। হ্যাঁ যাচ্ছে, তবে বেল অর্ডার নিয়ে আসছি, দেখি তুমি ওকে কি করে আটকাও। আরে যাও যাও, এসব ধমকি অন্য কাউকে দিও, ইন্সপেক্টর অজিতকে নয়। ইন্সপেক্টর, আজ তুমি এই খাকি পোশাকটা পরে আছো বলে বেঁচে গেলে। এই অর্জুন কাউকে ধমকি দেয় না, কাজ করে দেখায়। হিম্মত থাকে তো এই পোশাকটা ছেড়ে ময়দানে এসো, হয়ে যাক লড়াই। আমারও তোমার মতো মস্তানের হিম্মত জানা আছে। আগে ময়দান খুঁজে নাও, তারপর আমায় খবর দিও। আমিও তোমার লড়াইয়ের স্বাদ চিরদিনের মতো মিটিয়ে দেব। নিলাম তোমার চ্যালেঞ্জ, ময়দানটা খুঁজে বার করে সময় মতন ঠিক তোমায় খবরটা দিয়ে দেবো। আর সেদিন নয় তুমি থাকবে, নয় আমি। চলো। তুমি কাঁদছো কেন? আমি তোমায় জিজ্ঞেস করছি, তুমি কাঁদছো কেন? তাতে আপনার কি দরকার? আমি মরি বাঁচি, তাতে আপনার কি যায় আসে? আসে গীতা, যায় আসে। যখন আমরা দুজন একই ছাদের নিচে বাস করছি, তখন আমিও তোমার। না, মোটেই তা নয়। আপনার সাথে শুধু মদ, নেশা করা, গুন্ডামি করা, মারামারি করাই আপনার একমাত্র কাজ। আমার দুঃখের কথা শুনে আপনার কি লাভ? গীতা, এতদিন তুমি আমার বাইরেটাই দেখেছো, কিন্তু অর্জুনের ভেতরটাকে চিনতে পারোনি। এতদিনে আপনিও তো একবারও জিজ্ঞেস করেননি আমি কে, কোথা থেকে এসেছি, কেন এখানে আছি, কি আমার দুঃখ। জানো গীতা, এসব প্রশ্ন যে আমার মনে জাগেনি তা নয়, কিন্তু আমি তোমায় জিজ্ঞেস করতে পারিনি। যতই হোক তুমি একটা মেয়ে, তোমার চোখে যদি আমি ছোট হয়ে যাই, তুমি যদি আমাকে ভুল বোঝো, আসলে আমি তোমাকে ভালোবাসতে শুরু করেছি। আমি তোমাকে হারাতে চাই না। তাহলে কথা দাও অর্জুন, আজ থেকে তুমি আমার সুখ দুঃখের সাথী। আমি তোমায় কথা দিলাম, কিন্তু আজ তোমাকে তোমার সব কথা খুলে বলতে হবে গীতা। বলবো, তোমাকে সব কথা বলবো অর্জুন। আমার স্বামীর হত্যাকারীকে আইনের সাহায্যে শাস্তি দিতে পারলাম না, টাকা ন্যায়ের চোখকে অন্ধ করে দিয়েছে। কে তোমার স্বামীর হত্যাকারী? বিরাট বড় বিজনেসম্যান রঞ্জিত চৌধুরীর ছেলে শক্তি। শক্তি নামটা খুব চেনা চেনা লাগছে।
আজ আদালতের রায়, সে নিরপরাধী বলে ছাড়া পেয়ে গেল। আমি আমার স্বামীর হত্যার বদলা নিতে পারলাম না। আমি হেরে গেলাম অর্জুন, আমি হেরে গেলাম। না গীতা, তোমার চোখে জল মানে না। আইনের হাত থেকে শক্তি বেঁচে গেলেও অর্জুনের হাত থেকে শক্তি বাঁচতে পারবে না। তুমি আমাকে একদিন জিজ্ঞেস করেছিলে না আমি চুল খোলা রাখি কেন? আমি প্রতিজ্ঞা করেছিলাম যেদিন আমার স্বামীর হত্যার বদলা নিতে পারবো সেদিন চুল বাঁধবো। জানো অর্জুন, সেদিন ছিল আমাদের ফুলশয্যার রাত। আমি আর আমার স্বামী মনোজ কত খুশি ছিলাম। কি ব্যাপার জীবন, এত রাতে? স্যার, আজ এই বদমাস ঠিকাদার শক্তিবাবু লোকজন নিয়ে এসে জঙ্গলের গাছ কেটে চুরি করে নিয়ে যাচ্ছে। আজকে হাতে নাতে ধরতে পারবেন স্যার? ঠিক আছে, তুমি ওখানে গিয়ে নজর রাখো, আমি আসছি। এই দাঁড়াও। নমস্কার স্যার। কার হুকুমে তোমরা জঙ্গলের কাঠ চুরি করে নিয়ে যাচ্ছ? জানো এর জন্য তোমাদের জেল হতে পারে। স্যার, আমরা চাকর বাকর লোক আছি, সামান্য লোক আছি, যা বলার এই শক্তিবাবুকে বলবেন। কে তোমাদের শক্তিবাবু? এই জঙ্গলের রাজা। না, তুমি একজন সামান্য ঠিকাদার। সরকারি জঙ্গলের আইন কানুন তুমি ভাঙতে পারো না। এই জঙ্গলে সরকারের নয়, এই শক্তি চৌধুরীর আইন চলে। আমি তোমাকে আগেও বলেছি, আবারও বলছি অফিসার, সরকার তোমাকে বছরে যত টাকা মাইনে দেয় সেই মাইনে আমি তোমাকে 1 মাসে দেব। যাও বাড়ি গিয়ে ঘুমো। মিস্টার শক্তি, মনোজ মিত্রকে যে সহজে টাকা দিয়ে কেনা যায় না তা তুমি ভালো করেই জানো। Now you are under arrest. ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও, ছেড়ে দাও, মনোজ, মনোজ। আমার চোখের সামনে সবকিছু শেষ হয়ে গেল, আর আজ আদালতেও আমি হেরে গেলাম, আমি হেরে গেলাম অর্জুন। মানুষের আদালতে তুমি হেরে গেছো গীতা, কিন্তু ভগবানের আদালতে নয়। আজ অর্জুনের হাত থেকে শক্তিকে কেউ বাঁচাতে পারবে না। ওর মৃত্যুর ঘন্টা বেজে গেছে।
ও তোমার স্বামীকে কোথায় খুন করেছিল, কোন জায়গায় খুন করেছিল? এইখানে, এই জায়গাটায়। তাহলে দাঁড়িয়ে দেখছো কি? নাও নাও, তোমার স্বামীর খুনের বদলা নাও। ওস্তাদ, ওস্তাদ, কিরে বিজলি, সাত সকালে? আজ তোর বাজার ঠান্ডা নাকি? ইয়ার কি ছাড়ো ওস্তাদ, আমি একটা জরুরি কাজে এসেছি। আমার সঙ্গে তোর কি কাজ? হ্যাঁ ওস্তাদ, কিন্তু কিন্তু বলতে লজ্জা লাগছে। তোর আবার লজ্জা? আবার আমার কাছে? তুই তো আমাকে অবাক করলি রে। ওস্তাদ, তোমাকে বলতে লজ্জা নেই, তাই তো তোমার কাছে এলাম ওস্তাদ। ভনিতা না করে একটু ঝেড়ে কাশবি না মার খাবি? বলছি ওস্তাদ, বলছি, রাগ করো না। আমায় 300 টাকা ধার দেবে ওস্তাদ? এই, ধার চাইছিস কি? ধার চাইছিস কি? টাকা লাগবে নিয়ে যা বৌদির কাছ থেকে। গীতা, গীতা। যাই। ওমা বিজলি, আয় আয় বস। না বৌদি, আজকে তারা আছে। ওকে 300 টাকা দিয়ে দাও তো। হ্যাঁ দিচ্ছি, আয়। এই নে। যাচ্ছি বৌদি। যাচ্ছি না, বল আসছি। আসছি বৌদি, আসছি ওস্তাদ। অর্জুন, অর্জুন, অর্জুন কি ভাই, হয়েছে? ভাই তোমার কাছে আমার বড় বিপদে পড়ে আসতে হলো। আমার আমার পাড়া একটা গুন্ডা, কি যেন নাম, কাটাকেষ্ট নাকি, সে রোজ ওই কলেজে যাওয়ার পথে না আমার মেয়েকে বড় বিরক্ত করে। আজকে এসে আমাকে ধমকে গেছে, বলেছে ওকে ঘর থেকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করবে। তা আমি কি করব মাস্টারমশাই? অর্জুন, ওই গুন্ডাটার হাত থেকে আমার একমাত্র মেয়ে জ্যোতিকে তুমি বাঁচাও ভাই। কিন্তু মাস্টারমশাই, আমি তো এসব মারামারি গুন্ডামি ছেড়ে দিয়েছি। তুমি থাকতে আমাদের বস্তির ইজ্জত নিয়ে কেউ খেলবে, আর তা তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে। গরিব মাস্টারকে তুমি একটু সাহায্য করবে না ভাই? মাস্টারমশাই, মাস্টারমশাই আপনি ভয় পাবেন না। তুমি একই কথা বলছো গো, এটা আমাদের বস্তির মান সম্মানের প্রশ্ন। কিন্তু গীতা, আমি তো তোমার কাছে প্রতিজ্ঞাবদ্ধ, আমি তো তোমাকে কথা দিয়ে দিচ্ছি। আমি আমার কথা ফিরিয়ে নিচ্ছি। যাও, গুন্ডাটাকে এমন শাস্তি দাও যাতে ভবিষ্যতে আর কোনো মা বোনের দিকে নোংরা নজরে তাকাতে না পারে। ব্যাস মাস্টারমশাই, আর কোনো চিন্তা নেই। একবার যখন হোম মিনিস্টারের কাছ থেকে অর্ডার পেয়ে গেছি, আর কোনো চিন্তা নেই। এবার ওই কাটা কেষ্ট আসুক আর যেই আসুক, এবার তাকে কুচি কাটা করব। ভগবান তোমার মঙ্গল করুন। আপনি আমার মঙ্গল করুন। চলে এসো। দুগ্গা, দুগ্গা। কিরে কাটা, আমাকে বিয়ে করবি? হ্যাঁ, তাহলে শালা আমার সঙ্গে মজা কি দেখানো হচ্ছে? দেখছো তো, ছেলেটা বাহাদুর বটে।
নে ক্ষমা চা। ওর দিকে যদি রাস্তার কোনোদিন চোখ তুলে তাকাস, তোর এই চোখ দুটোকে আমি গেলে নেব। নে ক্ষমা চা। আমাকে ক্ষমা করে দাও বোন, আবার বল, আর কখনো তোমাকে বিরক্ত করব না। আবার বল। আমাকে ক্ষমা করে দাও। একাই সব কটা গুন্ডাকে সায়স্তা করে দিল। হ্যাঁ আপা, এই ছেলেটিকেই আমার কাজে লাগবে। ঠিক বলেছ বোন, কাঁটা দিয়েই কাঁটা তুলতে হবে। একে খবর দাও, শিগগিরই আমার সঙ্গে দেখা করতে বলো। দেবু, গাড়ি স্টার্ট করো। আরে অর্জুন, এসো এসো, আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম। এসো এসো। বসো। এবার বলুন যে আমাকে ডেকে পাঠিয়েছেন কেন? অর্জুন, তুমি নিশ্চয়ই সুমিত্রা দেবীকে চেনো? চিনি না, তবে আমি ওনার নাম শুনেছি। উনি নাকি গরিব দুঃখীদের খুব সেবা করে বেড়ান। হ্যাঁ, সুমিত্রা বোন সমাজ সেবিকা। উনি তোমার শক্তি আর সাহসের পরিচয় পেয়েছেন, তাই উনি তোমাকে দিয়ে একটা কাজ করাতে চান। অবশ্য উনি তোমায় তোমার উপযুক্ত পারিশ্রমিক দিতেও প্রস্তুত। তার মানে উনি আমাকে ভাড়াটে গুন্ডা হিসেবে কাজে লাগাতে চান? সরি ম্যাডাম, এখন এই সমস্ত কাজ আমি ছেড়ে দিয়েছি। তবে হ্যাঁ, যদি সত্যি করে কেউ বিপদে পড়ে, আমি তার পাশে দাঁড়াই। অন্যায়ের বিরুদ্ধে আমি এখনো প্রতিবাদ করি। শুনে খুব খুশি হলাম। ঈশ্বর, আজ আমাকে কোন জায়গায় এনে দাঁড় করালে? যাকে খোঁজার জন্য ঘর ছেড়েছিলাম, এতদিন পর তাকে কাছে পেয়েও মা বলে ডাকতে পারছি না। আজ আমি আমার জীবন দিয়ে তোমার সব কাজ করব মা। কি ব্যাপার, কি ভাবছো? হ্যাঁ, কিছু না, কিছু না। অন্যায়ের বিরুদ্ধে যে লড়াই করে তাকে আমি শ্রদ্ধা করি। অবশ্য তোমার এই কাজটা করতে যদি কোনো আপত্তি থাকে, তুমি আসতে পারো। আমাকে আপনি ভুল বুঝবেন না ম্যাডাম। আপনি আমাকে শুধু আদেশ করুন যে আমায় কি করতে হবে। একটা শর্তে, আমার জন্য যে কাজটা তুমি করবে তার জন্য তোমাকে পারিশ্রমিক নিতে হবে। তবে ভাড়াটে গুন্ডা হিসেবে নয়, বীরের পুরস্কার হিসেবে। আমাকে আপনি লজ্জা দেবেন না ম্যাডাম। বলুন আমাকে কি করতে হবে। হ্যাঁ, কোথায় গেল? এই 3টে ফটো খুব ভালো করে দেখো। নাও। এরা কারা? এরা 3 জন হলো রঞ্জিত চৌধুরী, রামপ্রসাদ যাদব আর আব্দুল করিম। এরা 3 জনেই এখন এই শহরের প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব। এদের 3 জনকে আমার চাই। পেয়ে যাবেন। কালকে সূর্য অস্ত্র যাওয়ার আগে এই 3 জনের লাশ আপনি আপনার চরণে পাবেন। না, এদের তুমি মারতে পারবে না। আমি এদের জ্যান্ত অবস্থায় চাই। জ্যান্ত অবস্থায়? কিন্তু কেন? না না, তুমি সুমিত্রা বোনকে কোনো প্রশ্ন করবে না। উনি যেটা বলছেন সেটাই তুমি করবে। তার জন্য তুমি যা পারিশ্রমিক চাও তাই পাবে। বলো, কত টাকা আগাম চাই তোমার? আগে আমি আপনার কাজটাকে সম্পূর্ণ করি, তারপর খুশি হয়ে আপনি আমাকে চা দেবেন,
আমি মাথা পেতে নেব। অর্জুন, এরা তিনজনেই কিন্তু আজ প্রচন্ড প্রভাবশালী। এদের ধরতে হলে শক্তির সঙ্গে বুদ্ধির দরকার। তোমাকে সমস্ত জিনিসটা এমন ভাবে প্ল্যান করতে হবে যাতে এরা ঘুণাক্ষরেও তোমাকে চিনতে না পারে। আপনি কিচ্ছু চিন্তা করবেন না, আপনার আশীর্বাদ আমার সঙ্গে থাকলে আমাকে কেউ কিছু করতে পারবে না। পুরো 5 লাখ আছে, বাকিটা কাজ হয়ে গেলে। তা আমায় কি করতে হবে? একটা পথের কাঁটাকে পথ থেকে হাঁটাতে হবে। তুমি রং নম্বরে এসছো, এখন আমি এসব কাজ করি না। দাদা, হাতের লক্ষ্মীকে পায়ে ঠেলতে নেই। যে কাঁটার কথা বলছি সে আপনারও শত্রু। আমার শত্রু? হ্যাঁ দাদা, আমরা খবর নিয়েছি, সে আপনারও পথের কাঁটা। কে সে? ইন্সপেক্টর অজিত। ইন্সপেক্টর অজিত? আমারও তোমার মতো মস্তানের হিম্মত জানা আছে। আগে ময়দান খুঁজে নাও, তারপর আমায় খবর দিও। আমিও তোমার লড়াইয়ের স্বাদ চিরদিনের মতো মিটিয়ে দেব। কি দাদা, কি ভাবছেন? হ্যাঁ, ঠিক আছে, আমি রাজি, তোমার কাজ হয়ে যাবে। থ্যাংক ইউ দাদা। কি দেখছো? না না, ও কিছু না, আমি চলি। বাকি 5 আমি কাজ হয়ে গেলে নিজে এসে পৌঁছে দিয়ে যাব। দাঁড়াও, এই টাকা তুমি ছোবে না। কি বলছো? ঠিকই বলছি, যার টাকা তাকে ফেরত দিয়ে এসো। টাকা ফেরত দিয়ে দেবো? পাগল হয়ে গেলে নাকি? পাগল আমি হইনি, হচ্ছে তুমি। একজন শয়তানের টাকার কাছে নিজেকে বিক্রি করে ফেললে। না গীতা, আমি নিজেকে বিক্রি করিনি। তাহলে কেন এই টাকা নিলে? কেন এই টাকার বিনিময়ে একজনকে খুন করতে চলেছো? টাকা না পেলেও ওই ইন্সপেক্টরকে আমি ছাড়তাম না গীতা। ইন্সপেক্টর আমাকে চ্যালেঞ্জ করেছে, আর কারো চ্যালেঞ্জকে অর্জুন ভয় পায় না। কিন্তু অর্জুন, টাকার বিনিময়ে তুমি আজ যাকে মারতে যাবে সে হয়তো কোনো মায়ের স্নেহের সন্তান, কোনো বোনের আদরের ভাই, কোনো মেয়ের স্বপ্নের রাজকুমার। না অর্জুন না, আমি তোমাকে কারো হত্যাকারী হতে দেব না। তুমি আমার কথা শোনো অর্জুন, তুমি বদলার ভাবনা মন থেকে মুছে ফেলো। না গীতা, আজকের দিনে তুমি আমাকে বাধা দিও না। এর পরে তুমি আমাকে যা বলবে আমি তাই শুনবো, কিন্তু ওই টাকাটার আমার আজ খুব প্রয়োজন। তোমার কিসের অভাব? এই বস্তিতে তোমার হোটেল আছে, 3-4টে দোকান আছে। আমাদের ছোট সংসারে কিসের অভাব অর্জুন, যার জন্য তোমার এই নোংরা টাকা নেবার প্রয়োজন আছে? এই টাকাটা আমাদের জন্য নয় গীতা, এই টাকাটা বস্তিবাসীদের জন্য। বস্তিবাসীদেরকে প্রমোটারদের হাত থেকে বাঁচাতে হবে। ও ঠিক আছে, আমার কথা যখন তুমি শুনবে না ঠিক করেছো, তখন তোমার যা খুশি তুমি তাই করো। আমি আজ এই বাড়ি থেকে চলে যাব। গীতা, আমার মাথার দিব্যি, যতক্ষণ না আমি ওখান থেকে ফিরে আসি তুমি এই ঘরের চৌকাটও পেরোবে না। তুমি এখানে? তুমি বলেছিলে না ময়দান খুঁজে বার করে তোমায় খবর দিতে, তা তোমার ঘরের থেকে ভালো ময়দান আর কোথায় হবে? লড়াইটা এখানেই ভালো জমবে। আচ্ছা ঠিক আছে, তোমার লড়াইয়ের শখ আমি চিরকালের মতো মিটিয়ে দিচ্ছি। একই কে তুমি? একই কি করছো? বাবা, একই কে তুমি? বাবা, শাহজাহান, আরে বাবা,
No! অজিত! অজিত, no! 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 অজিত! অজিত! অজি, আমার ছোট ভাই, ভগবানে আমি কি করতে যাচ্ছিলাম? আমার নিজের হাতে আমার ছোট ভাইকে, না না, এ আমি কিছুতেই পারবো না, কিছুতেই না। বল তোকে কে পাঠিয়েছিল? আমাকে মারার জন্য তোকে কে পাঠিয়েছিল? বল, বল কে পাঠিয়েছিল? বল, বল তোকে কে পাঠিয়েছিল? কার অর্ডারে তুই আমাকে মারতে এসেছিলিস? বল, বল। আমাকে মারার পেছনে কার হাত আছে? বল। এ তো উল্টো হয়ে গেল। ইন্সপেক্টরকে মারতে অর্জুন দাদাকে পাঠানো হলো, মারা তো দূরের কথাও তো নিজেই ধরা পড়ে গেল। এখন যদি ও পুলিশের কাছে মুখ খুলে দেয় তো আমরাই ফেঁসে যাব। নাহি বেঁচে যাবি। আমার চালে যে চলেছে না, वो भगवान से भी आगे जाता है। देख रंजीत, ये दिमाग अर्जन नहीं। टुडे आई एम ए मिनिस्टर। रंजीत, बाहर से हमी जितना ही भद्दर आछी ना, अंदर में उतना ही हरामी, डबल हरामी। तुरा तो जानिस। হ্যাঁ তা জানি। अब बता, हमारे पहला नंबर दुश्मन क्या আছে? बता। কে আবার? ইন্সপেক্টর অজিত। दुश्मन नंबर 2 बता। এই মুহূর্তে অর্জুন দাদা। अब ये दो दुश्मन कहाँ है? তুই বহুত ভাষণবাজি করিস, আসল কথাটা একটু ঝেড়ে কাস না। अबे मेरा प्लान सुनो। दोनों ही दुश्मन अभी पुलिस स्टेशन में है कि नहीं? तो साला पुलिस स्टेशन बम से उड़ा दो, मामला खत्म। राम भी गया, लक्ष्मण भी गया, बीच में मंथरा खुश हो गई और टीवी में समाचार आएगी। हमें गैरी सूत्र से खबर मिली है कि आतंकवादी दारा पुलिस स्टेशन बम से उड़ा देगा है और दोनों मर चुके हैं। क्या समझा? চমৎকার, চমৎকার। সাপও মরবে, লাঠিও ভাঙবে না। আব্দুল, এই কাজটা তো তোমাকেই করতে হবে, আমি তো আর কারোর উপর ভরসা করতে পারি না। लो, কিন্তু বস, অর্জুন দাদাকে দেওয়া ওই 5 লক্ষ টাকাটার কি হবে? ও হ্যাঁ, ভালো কথা মনে করেছো ড্যানিয়েল। ওই 5 লক্ষ টাকা তো আমার চাই। তুমি একটা কাজ করবে, তুমি অর্জুন দাদার বাড়ি, আচ্ছা ভালো কথা, অর্জুন দাদার বাড়িতে এখন কে কে থাকে? ও হ্যাঁ, মনে পড়েছে বস। আমি যখন অর্জুন দাদাকে টাকা দিতে গিয়েছিলাম, তখন ওর বাড়িতে ওই ফরেস্ট অফিসার যাকে শক্তিবাবু খুন করেছিল, ওর ওয়াইফ গীতাকে দেখেছিলাম। শুনলি? শুনলি তোরা? আমি তোদেরকে সেদিন বলেছিলাম ওই গীতা কোর্টে হেরে গিয়ে আমার ছেলের ওপর বদলা নিতে ওকে খুন করেছে। সেদিন তোরা আমার কথা বিশ্বাস করিসনি। ওই গীতাই অর্জুনের রক্ষিতা হয়ে অর্জুনের সাহায্যে আমার ছেলে শক্তিকে খুন করেছে। যা ড্যানিয়েল, যত লোক লাগে নিয়ে যা, গীতাকে ধরে নিয়ে আয়। অর্ডার করো। চল।
উঠিয়ে নিয়ে গেছে। আমার ছেলে শক্তিকে। বললাম তো আমি মেরেছি। তোর মতো একটা দুর্বল মেয়ে ছেলে আমার ছেলে শক্তিকে মারতেই পারে না। বল কার হাত ছিল? রঞ্জিত চৌধুরী। রঞ্জিত চৌধুরী, ভালো করে দেখ আমায় চিনতে পারিস কিনা। চিনতে পারছিস না? মনে করে দেখ শয়তান, আজ থেকে 20 বছর আগে ঠিক এই জায়গাতে আমার হাত দুটোকে এইভাবে বেঁধে রেখে তোরা তিনজনে আমার উপর কি অত্যাচার করেছিলিস মনে পড়ে? মেরো না, মেরো না, সত্যি সত্যি আমার কিছু মনে নেই। মেরো না। মনে নেই? মনে করার চেষ্টা কর জানোয়ার। এই তুই তুই সেদিন আমায় বলেছিলিস না, রাত কা রানী খেয়ে নাও রঙিন পানি, হয়ে যাও আজ রাতের রানী। এই নে। ম্যাডাম, আপনি যদি হুকুম দেন তাহলে ওর পেট থেকে আমি কথা বার করতে পারি। না না অর্জুন না, আমি জানি শয়তানের মুখ থেকে কিভাবে কথা বার করতে হয়। বল। বলবি না মানে? মনে পড়েছে, আমার মনে পড়েছে। সেদিন সেদিন আমি ভুল করেছিলাম, আমায় ক্ষমা করে দাও। মদ খেয়ে আমি এসব বলেছিলাম, মেরো না আমায়। গো খাসনি কেন? তোর মতো ঘৃণ্য জীবকে মেরে ফেলা উচিত। মারো মারো সুমিত্রা বোন, আরো মারো। সেদিন তোর সাথে আরো দুজন ছিল, বল বল তারা এখন কোথায়? সত্যি বলছি আমি জানি না। ভালোই ভালোই বলে দে, নইলে কিন্তু আজ তোর নিস্তার নেই। মারো সুমিত্রা বোন, আরো মারো। মেরে মেরে ওই শয়তানটার হাত পা ভেঙে দাও। না মেরো না, আমি সব বলছি, মেরো না। আরে দূর, রাস্তার মাঝখানে সব কি পড়ে আছে? রাস্তার মাঝখানে মুর্দা। আরে কার মুর্দা ভাই? হ্যাঁ
अरे मुर्दा हटाओ। कोई नहीं। हाँ একটা অসহায় মেয়ের হাত বেঁধে খুব বীরত্ব দেখিয়েছিলিস না জানোয়ার? তুই বলেছিলিস না শয়তান, দুটো বাচ্চার মা হয়েও কি যৌবন চমক চললো? মনে নেই? গালটা কি নরম, যেন কাশ্মীরি আপেল। কাশ্মীরি আপেল। দয়া করো মেরো না। সেদিন আমিও তোদের কাছে দয়া ভিক্ষা চেয়েছিলাম। করেছিলিস আমাকে দয়া? ইতর সেদিন আমি তোদের কি ক্ষতি করেছিলাম বল? তোদের জন্য আজ আমি গৃহহারা, স্বামীহারা, সন্তানহারা। মেরো না আর মেরো না, দয়া করো আর মেরো না। পারবি তোরা আমার 20টা বছর ফিরিয়ে দিতে? পারবি? শয়তান ছিল কোথায়? ম্যাডাম, ওকে আমার হাতে তুলে দিন, আমি ওকে দিয়ে কবুল করাচ্ছি। এ আমার শিকার। আপা, আমি সব বলছি মেরো না। শয়তান, ভেবেছিলিস পুলিশ তোকে আমার হাত থেকে বাঁচাবে না? আমার হাত থেকে তোকে বাঁচাবে। হ্যাঁ, চেঁচিয়ে কোনো লাভ নেই চেঁচিয়ে। শয়তান, আরে বন্ধ করো, ফিরে চলো। এটা ধরো।
অর্জুন, অর্জুন তোমার খেলা শেষ। তুমি রামপ্রসাদ বাবুকে ছেড়ে দাও, পুলিশের কাছে আত্মসমর্পণ করো অর্জুন। ইন্সপেক্টর, এই মন্ত্রীকে আজ অর্জুনের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। তোমার হাত থেকে ওই পিস্তলটা ফেলো, নইলে কিন্তু আজ আমি এই মন্ত্রীকে গুলি করে মারবো। ইন্সপেক্টর, তোমার হাত থেকে ওই পিস্তলটা ফেলো, নইলে কিন্তু আজ আমি ওকে গুলি করে মারবো। ফেলো। ফেক দাও, ফেক দাও, আমাকে গলি মেরে দেবে। আরে মরে যাবো তো, জানতার সেবা কিভাবে করবো ভাই? ফেক দাও। तलवा बता, अगर सही वक्त पर यह बहादुर इंस्पेक्टर अजीत ना আসতো तो आज আমি আদালতে থাকতাম না, আমার স্বর্গবাস হয়ে যেত ভগবান की कसम। প্লিজ এই পয়েন্টটা নোট করবেন ইওর অনার। तलवा बता, ये अर्जुन गुंडा एकदम प्रोफेशनल मर्डरर। ये আমার অপোনেন্ট পার্টি থেকে টাকা নিয়ে আমার টু ভেরি স্পেশাল ফ্রেন্ড रंजीत चौधरी और अब्दुल करीम के प्रथमे किडनैप करे, उसके बाद मर्डर करे। অবজেকশন ইওর অনার। মন্ত্রীর এই মিথ্যে বয়ান যেন আদালতে রেকর্ড না করা হয়, কারণ রঞ্জিত চৌধুরী এবং আব্দুল করিমকে হত্যার অভিযোগ অর্জুনের বিরুদ্ধে যে আনা হয়েছে সে ব্যাপারে পুলিশের কাছে না তো কোনো রিপোর্ট দায়ের করা হয়েছে আর না তো পুলিশের চার্জশিটে তার কোনো উল্লেখ আছে। তাহলে মন্ত্রী মহোদয় জানলেন কি করে যে রঞ্জিত চৌধুরী এবং আব্দুল করিমকে খুন করা হয়েছে? ধর্মাবতার, আমি দাবির সঙ্গে বলতে পারি যে ওই দুজনকে খুন করেছেন মন্ত্রী মহোদয় নিজে। আদালতের কাছে আমার প্রার্থনা এই যে রঞ্জিত চৌধুরী এবং আব্দুল করিমকে হত্যার অভিযোগে মন্ত্রীর বিরুদ্ধে কেস চালানো হোক। অবজেকশন ইওর অনার। রামপ্রসাদ বাবুর মতো একজন সম্মানীয় নাগরিকের প্রতি এরকম কুৎসিত মন্তব্য করার কোনো অধিকার মিস অর্চনার নেই। আছে মিলর্ড, আছে। মন্ত্রী মহোদয় যদি একজন নিরপরাধীকে হত্যাকারী বলার অধিকার থাকে, আমারও তাহলে মন্ত্রী মহোদয়ের বিরুদ্ধে মন্তব্য করার অধিকার নিশ্চয়ই আছে। কি আশ্চর্য, আদালতে এখন যে মামলা চলছে তার সঙ্গে এর কোনো সম্পর্কই নেই ইওর অনার। চার্জশিট সম্পূর্ণ আলাদা। সরকারি উকিল মহাশয় তাহলে বুঝতে পেরেছেন যে এই কেসের আরোপ কি। ধর্মাবতার, আমারও মনে হয় যে আমার মক্কেলের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তার উপরেই সওয়াল জবাব হোক। মিস্টার অভিজিৎ রায়, আপনি কি বলেন? ইয়েস স্যার। ইওর অনার, ঘটনাস্থলে উপস্থিত ইন্সপেক্টর অজিত এবং মাননীয় মন্ত্রী মহোদয় উভয়ের বক্তব্য থেকে একটা জিনিস পরিষ্কার বোঝা যায় যে আসামি অর্জুন এক রাজনৈতিক ষড়যন্ত্রের মোহরা হিসেবে কাজ করে মাননীয় মন্ত্রী মহোদয়কে অপহরণ এবং হত্যার চেষ্টা করেছিল। আদালতের কাছে আমার আবেদন এই যে এই রকম একজন বিপজ্জনক হত্যাকারীকে কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া হোক। আই অবজেক্ট ইওর অনার। যতক্ষণ না পর্যন্ত আমার মক্কেল অর্জুনের বিরুদ্ধে অভিযোগের সত্যতা প্রমাণিত হয় ততক্ষণ পর্যন্ত তাকে হত্যাকারী বলার অধিকার সরকারি উকিল মহাশয় নেই। অধিকার আছে ইওর অনার, অধিকার আছে। কারণ যে লোক সামান্য কটা টাকার বিনিময়ে একজন মানুষকে অপহরণ করার চেষ্টা করতে পারে, কারো জীবন নেবার চেষ্টা করতে পারে, এই রকম একটা জঘন্য অপরাধীর এই সভ্য সমাজে বেঁচে থাকার কোনো অধিকার নেই। দ্যাটস অল, দ্যাটস অল মিলট। দাঁড়ান জজ সাহেব, দাঁড়ান। গীতা, এইভাবে আদালতে আসার উদ্দেশ্য? এইভাবে আদালতে আসার জন্য আমাদের ক্ষমা করবেন ধর্মাবতার, কিন্তু এছাড়া কোনো উপায় ছিল না। একজন নিরপরাধী শাস্তি পাবে সেই কথা ভেবে আমার ম্যাডাম নিজে আদালতে এসেছেন। ও যে নির্দোষ তার সব প্রমাণ সুমিত্রা দেবীর কাছে আছে ধর্মাবতার। আপনার যা কিছু বলার কাঠগড়ায় এসে বলুন। জজ সাহেব, আমি সুমিত্রা দেবীর সেক্রেটারি। ওনার তরফে আমাকে কথা বলতে দেওয়ার অনুমতি দেওয়া হোক। কেন? উনি কি কথা বলতে পারেন না নাকি?
বোবা? না, উনি বোবাও নন, কালাও নন। তবে এখন ওনার ভোকাল কর্ডে ইনফেকশন হয়েছে, তাই ডাক্তার ওনাকে কথা বলতে বারণ করেছে। তার মেডিকেল সার্টিফিকেটও আমার কাছে আছে। সৌমিত্রা দেবী, আপনিও কি তাই চান? সৌমিত্রা দেবীর তরফে আপনাকে বলার অনুমতি দেওয়া হলো। গীতায় হাত দিয়ে বলুন, যাহা বলিব সত্য বই, মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। জজ সাহেব, এই ব্যক্তি সম্পূর্ণ নির্দোষ। এ যা করেছে সবকিছু সুমিত্রা দেবীর নির্দেশে করেছে। অর্জুন, এ কি করছিস তুই? আজ তোর মা তোকে বাঁচাবার জন্য সমস্ত অপরাধ নিজের ওপর নিয়ে নিচ্ছে, আর তোর মায়ের অসমাপ্ত কাজ অসমাপ্তই থেকে যাবে, আর তুই নির্বাক হয়ে দেখবি। এসব মিথ্যা কথা জজ সাহেব। কোন সুমিত্রা দেবীকে আমি চিনি না, জানি না। এই মহিলা হচ্ছেন আমার স্ত্রী। উনি মিথ্যা কথা বলে কোর্টের সময় নষ্ট করছেন। আপনি ওর কথা বিশ্বাস করবেন না। না জজ সাহেব, এ মিথ্যা কথা বলছে। সুমিত্রা দেবী নিজের উদ্দেশ্য সাধন করার জন্য একে ভাড়া করেছিল। কেউ আমাকে ভাড়া করেনি। মন্ত্রীকে কিডন্যাপ করেছি আমি আমার স্ব ইচ্ছায়। তাই তাই যা শাস্তি দেওয়ার দয়া করে আমাকে দিন। ইয়োর অনার, এই পয়েন্টটা নোট করা হোক। একজন অপরাধী নিজে যখন আদালতের সামনে তার অপরাধ স্বীকার করে নিচ্ছে, তখন এই আদালতের সময় বৃথা নষ্ট না করে সেই অপরাধীর উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক। শাস্তির ব্যবস্থা করা হোক বললেই তো আর শাস্তি দেওয়া যায় না। জজ সাহেব, আমার ম্যাডাম যখন সমস্ত দায়িত্ব নিজের উপর নিচ্ছেন, তখন একজন নিরপরাধীকে শাস্তি দেওয়ার কোনো যুক্তিই থাকতে পারে না। তাছাড়া আমার ম্যাডাম তো আর পাগল নন যে এত বড় একটা অপরাধ অকারণে নিজের উপর নেবেন। মিলর্ড, এনার কথায় যুক্তি আছে। এই কেসে যখন একজন থার্ড পার্টি দাঁড়িয়েছেন এবং সমস্ত অপরাধ নিজের উপর নিচ্ছেন, তখন আমার মক্কেল অর্জুনকে বেল দেওয়া হোক, যার আপিল আমি ইতিমধ্যেই আদালতে জমা দিয়েছি। বেল গ্রান্টেড। আপনি যেতে পারেন। অভিজিৎ বাবু, নাও ইউ ক্যান প্রসিড। ইয়োর অনার, এই কেসকে আগে চালানোর জন্যে আমি আদালতের কাছে আবেদন করছি যে সুমিত্রা দেবীর সম্বন্ধে কিছু তথ্যানুসন্ধানের জন্য আমায় কিছুটা সময় দেওয়া হোক। ঠিক আছে, আপনাকে একদিনের সময় দেওয়া হলো। নাও দ্য কোর্ট ইজ অ্যাডজার্ন ফর দি ডে। অর্জুন, তুমি আমার জন্য যা করলে আমি কখনো ভুলবো না। এবার বলো, তোমার পারিশ্রমিক? মায়ের কাছ থেকে ছেলে পারিশ্রমিক নেবে? মা, কে তুমি বাবা? নিজের রক্তের রঙ চিনতে পারলে না মা? আমি তোমার অজু মা। অজু? অজু বাবা, আমি তোকে এত কাছে পেয়েও চিনতে পারিনি বাবা। অজু, আমার অজু, আমার অজু, আমার সোনা অজু, আমার অজু আমার মা, বাবা। আজ আমি একা নই। আজ তোমার ছোট ছেলে এখানে আছে। ছোট ছেলে? ও ও আছে। ও আছে আমার অজি, আমার অজি, মা, তুই কোথায় হারিয়ে গিয়েছিলিস বাবা আমার কাছ থেকে? বল বাবা, কোথায় হারিয়ে গিয়েছিস? অজি বাবা, এই না না, তুমি আমায় ক্ষমা করে দাও দাদা। আমি না জেনে তোমার গায়ে হাত দিয়েছিলাম। তোর পাগল। আয় আয়, বাবাকে ডেকে নিয়ে আসি। আয়।
আমাদের আদরের ছোট বোন। হ্যাঁ? থাক, 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 থাক। আয় বাবার কাছে আয়। থাক। মা, বাবাকে ক্ষমা করে দাও। হ্যাঁ মা, বাবাকে তুমি ক্ষমা করে দাও। ঘরে চলো মা। হ্যাঁ মাধবী, ঘরে ছিল। হ্যাঁ মা, এবার ঘরে ফিরে চলো। যেদিন তুমি ঘর থেকে চলে এসেছো সেদিন থেকে আমার ঘর শ্রীহীন হয়ে গেছে। হ্যাঁ মা, তুমি সত্যিই আমাদের ঘরের লক্ষ্মী। আমাকে ক্ষমা করে দাও মা। এবার চলো মা, সবাই আমরা একসঙ্গে ঘরে ফিরবো। আর আমরা আমরা কোথায় যাব? ও হ্যাঁ, তোমাদের কথা তো ভুলে গেছিলাম। এসো এদিকে। দাদু, এ হচ্ছে গীতা, আর এ হচ্ছে বিজলি, মানে অজিতের। থাক থাক দাদু, আর বলতে হবে না। এরা আমাদের নাতবু। চলো এবার সবাই চলো, আমাদের বাড়িতে গিয়ে ধুমধাম করে আমি তোমাদের বিয়ে দেব। অজিত, তুই কি সত্যি সত্যি আমাদের ছেড়ে চলে যাবি বাবা? তোকে ছেড়ে যে আমরা বাঁচবো না বাবা। আমি তোমাদের ছেড়ে কোথাও যাব না বাবা, কোথাও যাব না। কেউ কাউকে ছেড়ে কোথাও যাবে না। এখন থেকে সবাই আমরা একসঙ্গে থাকবো।